আমরা জানি 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকারের মেয়াদ শেষ না হলে একটা সরকারের পুরো মেয়াদের উপরে মূল্যায়ন পর্যালোচনা সফলতা ব্যর্থতা মন্তব্য করা যায় না। কিন্তু একটা সরকারের 6 মাস অতিবাহিত হওয়া সেটা কম কথা নয়। সরকারের একটা বাজেট থাকে, একটা পরিকল্পনা থাকে, তার নির্বাচনী ইশতেহার থাকে, জনগণের কাছে একটা অঙ্গীকার থাকে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো এবং তার ভিত্তিতে রাষ্ট্রটাকে এমনভাবে আমরা সংস্কার করব, সংবিধানের মৌলিক কাঠামোকে আমরা পরিবর্তন করে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যেটা হবে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, বিরোধী দলের উপরে দমন পীড়ন মুক্ত, সাংবিধানিক সমস্ত পদে নিরপেক্ষভাবে নিয়োগের সাংবিধানিক ক্ষমতা সহ একটা মানবিক বাংলাদেশ নির্মিত হবে, এমনভাবে একটা রাষ্ট্র সংস্কার হবে। তার ভিত্তিতেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আমরা সরকারের এই উদ্যোগে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের সাথে ছিলাম এবং 13ই নভেম্বর 2025 সংবিধান সংস্কার যে আদেশটা হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটাকে বলা হয় সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এইটার ভিত্তিতেই একই দিনে 2টা ভোট হলো। গেজেটটা আপনারা সবাই দেখেছেন, একই দিনে জাতীয় ভোট এবং গণভোট। ওই সংস্কার আদেশেই কিন্তু বলা আছে যিনি নির্বাচিত হবেন তিনি এমপি হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। সংস্কার পরিষদটা কি? ওই নির্বাচিত এমপিদেরকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হলো যারা সংবিধানের কাঠামোগত পরিবর্তন করবেন। 52 বছরের দীর্ঘকালের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে গড়ে ওঠা যে সংবিধান, এটাকে বদলাতে গেলে গাঠনিক ক্ষমতা সম্পন্ন একটা ফোরাম, একটা কনস্টিটিউয়েন্ট ফোরাম প্রয়োজন। সেটি হচ্ছে সাংবিধানিক সংস্কার পরিষদ। জামাত ইসলামী সহ 11 দলের এমপিরা শপথ নিলেন, 2টা, বিএনপি শপথ নিলেন না। এবং পার্লামেন্টে যখন বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, প্রসঙ্গ তোলা হলো, ওনারা বললেন এটা সংবিধানে নাই। এমনকি গণভোট বাতিলের জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসা হলো, ওটাও সংবিধানে নাই। শপথও সংবিধানে নাই। সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এটা উনি দিতে পারেন না, এই সব প্রসঙ্গ তোলা হলো। আমরা বলছি যে সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়েছে কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে। গেজেটে দেখবেন ওখানেই বলা আছে যে গেজেট প্রকাশের অব্যবহিত পরেই জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি জাতীয় নির্বাচনটা হতো তাহলে তো গত ইলেকশন হয়েছে 24-এ, সামনেরটা হতে 29-এ, 26-এ তো সংবিধানে কোনো ভোট নাই। ফলে আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন তাহলে আপনাকে গণভোটও মানতে হবে, যেহেতু একই আইনের ভিত্তিতেই এই 2টা ভোট হয়েছে। সংবিধানের কাঠামোগত পরিবর্তনকে পুরা ওনারা উল্টে গেলেন, নেতিবাচক ভূমিকায় চলে গেলেন। এখন পার্লামেন্টে সেই সংবিধান সংস্কার পরিষদের আদেশকে বাইপাস করে অন্যায়ভাবে সংবিধানের 125 আর্টিকেল, যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাক্ট, কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার সবটাই হচ্ছে আইন। তো নভেম্বরের 2025-এর যে 13ই নভেম্বরের এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটাও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী একটা আইন। এই আইনকে ভঙ্গ করে, বাইপাস করে ওনারা পার্লামেন্টে একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। অর্থাৎ সরকারের গেজেটে যে আইনি কাঠামো করে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটাকে ওনারা অস্বীকার করলেন। একটা আইনকে অস্বীকার করে ওনারা বাইপাস করে আর একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। বিরোধী দল সেখানে বলেছে যে কমিটিতে নাম দিতে, সদস্য দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা কমিটিতে তো নাম দেওয়ার প্রশ্নই আসে না, আমরা কনসেপচুয়ালি আমরা এই সংবিধান সংশোধনের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এই প্রক্রিয়াটাকে আমরা পছন্দ করি না। সেই জন্য সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রথম গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকাই হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা। সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে দলীয়করণে দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। অন্তত 11টি সরকারি পদে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে, ইলেকশন কমিশনে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাদের পদ পদবি সহ আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম, আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তারা নিয়োগ দিয়েছে। প্রত্যেকটি জেলা পরিষদের দলীয় লোক নিয়োগ করেছেন। 8টি উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় লোক তারা নিয়োগ করেছেন। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় লোক নিয়োগ করেছেন। বিএনপির মহাসচিবকে প্রশ্ন করা হলে উনি বলেছেন যে সরকারে আমরা আছি তো আমাদের লোক দেবো না তো কাদের লোক দেবো? ঠিক কীরকম জবাব হলো? তাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দলীয়করণের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি তো সেই কথাই তো আপনি বললেন। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সব ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলীয় পদ পদবীধারী ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে সরকারি চাকরিতে নিয়োগের জন্য মেধা, ইন্টারভিউ, যোগ্যতার কোনো দরকার নাই। বিএনপির পদ পদবী একটা বড় কোয়ালিটি। আর তারপরে সম্প্রতি বড় বড় পদে, বড় বড় জায়গায় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে। এটা হচ্ছে সরকারের 6 মাসের তৃতীয় ফেলিওর। কারণ 31 দফা বিএনপির যেটা, তার 9ম দফায় আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে পাবেন। ওনারা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সকল প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত পদে নিয়োগের ব্যাপারে একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এটাই কি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে? দিনপির প্রকাশিত সকল জাতীয় পত্রিকায় ছবি যে আমাদের কাছে ছবি আছে। তো এটা আমি মনে করি সরকারের বড় ব্যর্থতা। এখান থেকে সরে আসতে পারছেন না, বরং যুক্তি দিচ্ছেন যে আমরা ক্ষমতায় আছি তো আমরা কি করব। কেন এই যে জেলা পরিষদগুলোতে তো প্রশাসক ছিল, সিটি কর্পোরেশনের প্রশাসক ছিল, সেটা নন পলিটিক্যাল এবং সরকারি লোক ছিল। আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি প্রয়োজন হলে আবার ইলেকশন দিয়ে দিতেন, নির্বাচিতরা আসতো। কিন্তু তাকে সরিয়ে দিয়ে আপনি দলীয় লোক দিলেন কেন? এতেই তো মনে হয় যে আসলে আপনি দলীয়করণই করতে চেয়েছেন। না, এমন না যে সেখানে কোনো প্রশাসক নাই, এখনই একটা প্রশাসক দিতে হবে, যে কারণে দিতে হয়। প্রশাসক সব জায়গায় ছিল এবং সরকারি প্রতিনিধি সেখানে ছিল। চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এত পরিমাণ হয়েছে যে সরকার আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে প্রথম 100 দিনেই তাদের 605টি হত্যাকাণ্ড, 294টি ছিনতাই, 196টি অপহরণ, নারী শিশু নির্যাতনের 3496টি ঘটনা রেকর্ড করা হয়েছে। সহিংসতা, হত্যাকাণ্ড মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন। মে এবং 2026-এ এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। এবং ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম অন্তত রাজনীতিতে একটা পরমত সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনে আর রক্ত ঝরবে না, শারীরিকভাবে কারোর উপরে কেউ হামলা করবে না। বিএনপি, যুবদল এবং ছাত্রদল পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, বরিশালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যে তারাই প্রথম শিবিরের উপর আক্রমণ করেছে। ছাত্র সংগঠনের মধ্যে একটা সহ অবস্থান বিরাজ করছিল। ডাকসুতে যারা নির্বাচিত হলো যথেষ্ট সংযম এবং ধৈর্যের মধ্য দিয়ে তারা ক্যাম্পাসে সহিংস পরিবেশ যেন না হয় সেটাকে বজায় রাখার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু গ্রামে বলে না, পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধানো। ফলে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসকে রক্তাক্ত করা, হামলা করা এবং সেই সাথে দুঃখজনকভাবে যুক্ত হয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ভাইস চ্যান্সেলররা নগ্নভাবে বিএনপি এবং ছাত্রদলকে তারা সাপোর্ট দিচ্ছে। এবং 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্যে আরও কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ
ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারেও অক্ষমতা ব্যক্ত করা হচ্ছে। এগুলো মিন করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। মূল্যস্ফীতি 9.42% থেকে 9.16% নামা মানে পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না। পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের যে জারি করা গুম, মানবাধিকার যে সমস্ত অর্ডিন্যান্সগুলো ছিল সব আপনারা দেখছেন, এগুলো সব বাতিল করে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা এটাকে নতুন করে আইন প্রণয়ন করব এবং একটা বিধানের মধ্য দিয়ে নিয়ে আসব। অর্থাৎ হচ্ছে কি, এটাকে পুলিশের হাতে আওতায় আবার নিয়ে যাওয়া হইতেছে। কৃষি খাতের খুব চরম অবস্থা গত 6 মাসে। ধানের দাম পাচ্ছে না কৃষক। সমস্ত মহল থেকে ছাত্র, শিক্ষক বিক্ষোভ করেছে, এখন ওনারা থামছেন। ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটার জন্য আপনারা আইন তৈরি করার জন্য খসড়া রেডি করুন। বেসরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতিতে অংশ নিতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, এটা সরাসরি সংবিধান বিরোধী। প্রত্যেকটি নাগরিক তার মত প্রকাশের, রাজনীতি করার অধিকার আছে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী। শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই যে অযাচিত হস্তক্ষেপ করে কি উদ্দেশ্য ওনাদের আছে? আমরা মনে করি শিক্ষাঙ্গন নিয়ে সরকার একটা চরম নৈরাজ্য সৃষ্টি করছেন। এখানে শৃঙ্খলা রক্ষায় তারা ব্যর্থ হচ্ছেন। তারা তাদের নিজেদের এলাকায় উন্নয়ন কাজ করবেন, বরাদ্দ, রাস্তাঘাট, মানুষের দারিদ্র্য বিমোচন, খাল, নদী খনন, উন্নয়ন, রাস্তাঘাট, তাদের বরাদ্দের ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্য করা হচ্ছে। বিরোধী দলের নির্বাচিত এমপিদের খবরদারি করার জন্য মহিলা সংরক্ষিত আসন, তাদের এক একজন এমপিকে তাদের মাথার উপরে বসাই দিয়ে তাদেরকে সুপারভাইজার বানানো হয়েছে। প্রচণ্ড সংবিধান বিরোধী, সম্পূর্ণ অনিয়ম, দলীয়করণের একটা নির্লজ্জ পদক্ষেপ হচ্ছে এটা। নির্বাচিত একজন এমপিকে আপনি অনির্বাচিত সংরক্ষিত আসনের একজন মহিলা, যিনি ওই এলাকার কোনো মানুষ নন, তিনি তার উন্নয়নে তদারক করবেন? সংবিধানে একজন জনপ্রতিনিধির এখতিয়ারের উপরে হস্তক্ষেপ করা হয়েছে এবং তাও করবেন আপনি বিরোধী দলের এমপির উপরে, সরকারি দলের সংরক্ষিত। তাহলে এখন সরকারি দলের এমপিরা যেখানে আছেন তার কাজকে তদারক করবে। এগুলো হচ্ছে নির্লজ্জ দলীয়করণ এবং নির্বাচিত বিরোধী দলের এমপিদের উন্নয়নের কাজে ব্যাপক হস্তক্ষেপ করা হচ্ছে। বিচার, আমি দলীয়করণের ব্যাপারে তো আপনাদের কাছে তথ্য দিয়েছি এবং ওর সাথে তো এটাও যুক্ত যে যারা যারা সৎ অফিসার ছিলেন সরকারের বিবেচনায়, যিনি তাদের দলীয় লোক মনে করেন না অথচ সৎ মানুষ, তাদেরকে দেদারছে ওএসডি ট্রান্সফার, বদলি, ডিমোশন, প্রাপ্য প্রমোশন, ডিউ প্রমোশন তাদেরকে দিচ্ছে না, চরমভাবে ডিপ্রাইভ করা হচ্ছে। সেজন্য বেছে বেছে তাদের দলীয় লোকদেরকে সামনে এনে এবং দেখা যাচ্ছে যে এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বড় বড় আমলা সচিবালয় যারা, তাদের সংখ্যা এখন ক্রমশ ঘুরতে গেলে দেখা যায় যেখানে সেখানে তারা কিন্তু নিয়োগ পাচ্ছেন, তারা প্রমোটেড হচ্ছেন এবং বর্তমান সরকারের প্রশ্রয়ে তারা কিন্তু সব জায়গাতে আবার নিজেরা মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে যাচ্ছেন। এবং গত 15ই আগস্টে তাদের শোক দিবসের কর্মসূচি পালন আগের বছরের চেয়ে বিভিন্ন জায়গায় সরকারি প্রশ্রয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অঙ্গন থেকে শুরু করে বড় বড় জায়গায় তারা যেভাবে বিচরণ করছেন তাতে বোঝা যাচ্ছে যে একদলীয় শাসন এবং আওয়ামী লীগকে প্রকারান্তরে রাজনীতিতে পুনর্বাসনের একটা ষড়যন্ত্র তাদের রাজনৈতিক হীন স্বার্থে তারা কিন্তু শুরু করেছে। সরকারকে আমরা আগের দিনের সাংবাদিক সম্মেলনে বলেছি, সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী দল নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু মন্দ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দিব। আমাদের সেই রাজনৈতিক ভূমিকা সংসদেও চলবে, বাইরেও চলবে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।